বাসর ঘরে ঘুমটা দিয়ে বসে আছি। রাত 2:30 বাজে। এত রাত হয়ে গেল, এখনো বর আমার বাসর ঘরে আসলো না। হুট করে বিয়ে হয়ে যাবে আমার আজ ভাবতেই অবাক লাগে। কার সাথে বিয়ে হয়েছে তাকে কখনো দেখিনি। কে সেই ব্যক্তি তাও জানি না, শুধু নামটা জানি, আব্রাহাম। আগে বিভিন্ন গল্পে পড়েছি, এখন যে আমার সাথে এমন হবে ভাবতে পারিনি। অনেকক্ষণ ধরে বসে আছি ঘুমটা দিয়ে, তার আসার নামগন্ধ নেই। রাগে দুঃখে ঘুমটা টেনে খুলে ফেললাম। ঘুমটা খুলে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালাম। দরজা খুলে কেউ একজন প্রবেশ করলো। সেদিকে তাকিয়ে দেখি এক সুদর্শন পুরুষ। লম্বায় প্রায় 6 ফুট 2 ইঞ্চি। ফর্সা মুখে কালো খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে। এই খোঁচা খোঁচা দাড়িতে তাকে আরো সুদর্শন লাগছে। তার দিকে তাকিয়েছিলাম এক ধ্যানে। সে কখন যে আমার সামনে এসে দাঁড়িয়েছে সেদিকে খেয়াল নেই আমার। তার কথা শুনে আমার ধ্যান ভঙ্গ হয়। আসসালামু আলাইকুম। তার কণ্ঠ শুনে আমার বুকের ভেতর কেমন যেন করে ওঠে। কাঁপা কাঁপা কণ্ঠে তার সালামের উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করানোর জন্য দুঃখিত। আসলে আমার এক বন্ধুর বউ অসুস্থ, সে হসপিটালে ভর্তি, তার রক্ত প্রয়োজন। আর আমার রক্তের গ্রুপ আর তার বউয়ের রক্তের গ্রুপ একই, তাই আমাকে ফোন দিয়েছিল। আর ওখানেই অনেক দেরি হয়ে যায়, তার জন্য অনেক অনেক সরি। আপনি প্লিজ রাগ করবেন না। তার কথা শুনে আমি মুগ্ধ হয়ে যাই। এই যুগে এমন কয়টা মানুষ আছে যারা অন্যের বিপদে সাহায্য করে। তার কথা শুনে বললাম, আরে না, আমি রাগ করিনি। হুম, কেমন আছেন? ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে হুট করে বিয়ে হয়ে যাওয়ায় আমাদের ভালোভাবে পরিচিত হওয়া হয়নি। আমার নাম আব্রাহাম চৌধুরী। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তার কথা শুনে আমি আমার পরিচয় দিই। আমার নাম আরহা জাহান আরু। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তুমি আমার অনেক ছোট, তাই তুমি করে বললাম। তোমার কি কোনো আপত্তি আছে তোমাকে তুমি বলাই? আরে না, আমার কেন আপত্তি থাকবে? আমার কোনো আপত্তি নেই, আপনি তুমি করে বলিয়েন। তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করাইছি বলেই দেওয়াল ঘড়িতে দেখি 3টা বাজে। তুমি ওয়াশরুমে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ো, আমি রুমে চেঞ্জ করে নিচ্ছি। আব্রাহামের কথা শুনে তাকে বললাম, আসলে এখানে তো আমার জামা কাপড় নেই। আরুর কথা শুনে আমার মনে পড়ল আমাদের বিয়ে তো হুট করে হয়ে গেছে, তার জামা কাপড় তো কিছু কেনা হয়নি। কি করব তাই ভাবছি। এখন তো মা বা আহিকে ডাকতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। সবাই এখন ঘুমে বিভোর হয়ে আছে। আরু আমার দিকে কেমন তাকিয়ে আছে। আমি আমার একটা টি শার্ট আর ট্রাউজার বের করে দিলাম। এইগুলো দিয়ে কয় ঘন্টা চালাও, সকালে শপিংয়ে যাবনি, এখন কাউকে ডাকা যাবে না। আব্রাহামের হাত থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে গেলাম। এদিকে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আব্রাহাম বিছানায় বসে আছে। আমি তার দিকে তাকিয়ে দেখি সেও আমার দিকে তাকিয়ে আছে। আরুকে দেখতে একদম হুড়পড়ির মতো লাগছে। উজ্জ্বল শ্যামলা গায়ে কালো টি শার্ট ভালোই মানাইছে। ট্রাউজারটা অনেক বড়, তাই পায়ের কাছে ভাঁজ করে রেখেছে। কোমর সমান চুলগুলো ছেড়ে দেওয়ায় আরো সুন্দর লাগছে। আমি চোখ সরাতেই পারছি না, বুকের ভেতর কেমন ধকধক করছে। আব্রাহামের এভাবে তাকানো দেখে আমার অনেক লজ্জা লাগছে। আমি তাকে বললাম, এইভাবে কি দেখছেন? আনমনে আব্রাহাম বলে ওঠে। এক শ্যামা হুড়পড়িকে দেখি। আব্রাহামের কথা শুনে আমার বুকের ভেতর ধকধক করে ওঠে। একশ্যামা হুড়পড়িকে দেখে কথাটা শুনে আমার শরীর কেঁপে উঠল। গায়ের লোম খাড়া হয়ে আছে। অনেকক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়ে আছি। ঘুমে চোখ ঢুলছে কিন্তু আরহামকে বলতে পারছে না। আরহাম অনেকক্ষণ ধরে মনোযোগ দিয়ে আরুকে পর্যবেক্ষণ করে। সে খেয়াল করে আরু কেমন কাচুমাচু করছে কিছু বলার জন্য, কিন্তু বলতে পারছে না। সে কিছুটা বুঝতে পারছে আরুর ঘুম পাচ্ছে। এখন রাত 3:40। তোমার ঘুম পাচ্ছে বললেই পারো, এভাবে দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ো। বলেই আমি একপাশে সরে গিয়ে তাকে শোয়ার জন্য জায়গা করে দিলাম। আব্রাহামের পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমার অনেক ঘুম পাচ্ছে। সকাল 10টা বাজে, এখনো আরু আর আরহাম ঘুমোচ্ছে। আজ হঠাৎ করে আরহামের ফুপু আর ফুফাতো বোন বেড়াতে আসে। তাদের দেখে আরহামের মায়ের মুখে আধার নেমে আসে। বাড়ির সবাই অবাক হয় তাদের দেখে। আরহামের বিয়ের খবর তারা জানে না। তারা মা মেয়ে এসেই আরহামের খোঁজ করে। যখন শুনি আরহাম ঘুমাচ্ছে, তখন তারা অবাক হয়ে যায়। কারণ এত বেলা করে আরহাম কখনোই ঘুমায় না। তাই আরহামের ফুফাতো বোন রাইমা গিয়ে আরহামের রুমের দরজায় নক করে। আরহামকে ডাকে। আব্রাহাম ভাইয়া, আব্রাহাম ভাইয়া,
আপনি কি এখনো ঘুমোচ্ছেন? কত বেলা হয়েছে, ওঠেন। দরজায় কড়া নাড়ায় রাইমার ডাকে আরো পিটপিট করে তাকায়। বাইরে থেকে এখনো ডেকে চলছে রাইমা। রাইমা ডাকাডাকিতে আরহামেরও ঘুম ভেঙে গেছে। কারো ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে যায়, কে ডাকছে বুঝতে পারছি না। পাশে তাকাতেই দেখি আরু উঠে গেছে। আরুর দিকে তাকাতেই আমার হার্টবিট অনেক ফাস্ট চলছে। ফোলা ফোলা চোখ, চোখ মুখে এখনো ঘুমের লেশ লেগে আছে। আমার কেমন যেন লাগছে আরুকে এই অবস্থায় দেখে। ঘুমে আমার চোখ দুটো খুলতে পারছি না। আমি আব্রাহামের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে বললাম, দরজা খুলে দেখেন কে ডাকছে। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো বলে আমি শুয়ে পড়লাম। আমি আরুর কথা মতো দরজা খুলে দেখি রাইমা দাঁড়িয়ে আছে। তাকে দেখে বলে উঠলাম, কেমন আছো রাইমা? ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার কি শরীর খারাপ? এত বেলা করে ঘুমোচ্ছেন? ভালো আছি। আরে না, শরীর খারাপ না, কাল রাতে অনেক দেরি করে ঘুমাইছি তাই উঠতে দেরি। তা তুমি কখন আসছো? আসছি, আধা ঘন্টা মতো হলো। আচ্ছা থাকো, আমি ফ্রেশ হব। আর আহি, তুই আমার রুমে আয় তো। বলেই রুমে চলে আসলাম। রুমে এসে দেখি এখনও আরু ঘুমাচ্ছে। ট্রাউজার আর টি শার্ট পরা অবস্থায় আরুকে একটা পুতুল পুতুল লাগছে। আহি এসে রুমের দরজায় নক করে। আসবো ভাইয়া? হুম, আয়। বলো, ডাকছিলে কেন? তোর একটা ড্রেস দিয়ে যা তো। আরুর এখানে কোনো ড্রেস নেই। ওকে, দিয়ে দিচ্ছি। আহি এসে রুমের দরজায় নক করে। বলেই বিছানায় শুয়ে থাকা আরুর দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আহি এসে একটা থ্রি পিস এনে আরহামের কাছে এনে দেয়। আরহাম রুমের দরজা লক করে। ফ্রেশ হয়ে বের হয়ে আরুর পাশে বসে আরুকে আস্তে আস্তে ডাকছে। আরু, এই আরু উঠো। আর কত ঘুমাবা? 11টা বাজতে গেল। উঠো, এত ঘুমালে শরীর খারাপ করবে তো। উঠো, নাস্তা করতে হবে। বলে উঠে বসি। আরহামের থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে আরু। পেছন থেকে কেউ একজন বলে ওঠে। এই মেয়ে, কে তুমি? কথাটা কানে আসতেই পেছন ফিরে তাকিয়ে দেখি একটা মেয়ে আমাকে প্রশ্নটি করে, কিন্তু মেয়েটাকে আমি চিনি না। তাই আমি বললাম, আমি আরু। আমার কথা শুনে মেয়েটা বলে, তুমি এরমে কেন? আর কার কে হও? মেয়েটার কথা শুনে বললাম, আপনি কে? আমি কে মানে? আরহাম রুমে প্রবেশ করে দেখতে পায় আরু আর রাইমা কথা বলছে। রাইমাকে উদ্দেশ্য করে বলে। রাইমা, এটা তোমার ভাবি হয়। আর আরু, এটা রাইমা আমার ফুফাতো বোন। আরহামের কথা শুনে রাইমা অবাক হয়ে যায়। তার মাথা ঘুরছে। একে শুনছে সে। আরহাম বিয়ে করে নিয়েছে। চোখে পানি টলমল করছে। আরহাম বলে। আরু আর রাইমা চলো নাস্তা করতে, অনেক দেরি হয়ে গেছে। আব্রাহামের কথা শুনে আমি বললাম, চলেন। বলেই দুজন রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আরেকবার রাইমাকে ডেকে যায়। আমার অনেক লজ্জা লাগছে। এতগুলো মানুষের সামনে বসে আছি। কাল হুট করে বিয়ে হয়ে যাওয়ায় তেমন কোনো মানুষ ছিল না বাসায়। শুধু আব্রাহামের বাবা মা আর বোন। আর আজ তার চাচা চাচি ফুফা ফুফির সামনে বসে আছি। মামা মামি সবাই ইতিমধ্যে এখানে আসার জন্য রওনা দিয়েছেন। কিছুক্ষণ আগে নাস্তা করার শেষে আব্রাহাম তার রুমে যাবার পর আমার শাশুড়ি আম্মা আমার পাশে বসে আমার হাতটা তার হাতের মুঠোয় নিয়ে বলে ওঠে, শোন মা, তোকে আমি আমার ছেলের বউ নয়, আমার মেয়ে করে এনেছি। এই বাড়ির সবাই কিন্তু এখনো জানে না তোর আর আব্রাহামের বিয়ে হয়েছে। আমি আজ সবাইকে জানিয়ে দিব। তাদের এ বাড়িতে আসতে বলেছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তোকে কেউ কিছু বললে সোজা আমাকে এসে বলবি। আর যে যাই বলুক, তাদের কথা কানে নিবি না। বিশেষ করে তোর দাদির শাশুড়ি আর ফুফু শাশুড়ির। তোর দাদি শাশুড়ি তার বড় মেয়ের বাসায় আছে। সে এখনো বিয়ের খবর জানে না, তাই সে একটু বেশি কথা বলতেই পারেন। তার কথায় মন খারাপ করিস না। আরহামের ফুপু ওপর তলায় আর তার ছোট ভাইয়ের ফ্ল্যাটে গিয়েছেন দেখা করতে। কিন্তু যে কথাটা শুনলেন তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। আরহামের ফুপুকে দেখে আরহামের চাচি বললেন। কি আপা, আব্রাহামের বউ দেখতে এসেছেন? রাইমাকে সাথে আনেননি? আরহামের চাচির কথা শুনে আরহামের ফুপু বলে। আব্রাহামের বউ দেখতে এসেছি মানে? কেন জানেন না? আপনাকে কোনো কিছু বলেনি? আব্রাহাম কাল রাতে বিয়ে করে বউ নিয়ে আসছে। আরহামের চাচির কথা শুনে আরহামের ফুপুর মাথা ঘুরছে। সে যে পরিকল্পনা করে এসেছিল সবটাই ভেস্তে গেল। রাগে ক্ষোভে ফুঁসছে। ছোট ভাইয়ের ফ্ল্যাট থেকে বের হয়ে আরহামদের বাড়িতে এসে দেখলেন তার মা, বড় বোন, তার ছেলে মেয়ে, তার ছোট ভাই সবাই আরুকে ঘিরে বসে আছে। তিনি হনহন করে বাড়িতে প্রবেশ করে। হঠাৎ রাশভারী গলায় কেউ বলে ওঠে। এই যে মেয়ে, নাম কি তোমার? কথাটা কানে আসতেই আমি চমকে উঠি। মুখ থেকে কথা বের হচ্ছে না।
কণ্ঠনালী কাঁপছে। কোনো রকম কাঁপা কাঁপা গলায় বললাম, জি, আমার নাম আরহা জাহান আরু। আরুর কথা শুনে আরহামের দাদি আরহামের মায়ের উদ্দেশ্যে বলে, তা কি দিনকাল আলো রে বাবা, নিজের বড় নাতনির বিয়ে হয়ে গেছে তাও জানি না। কি আর বলবো, নিজের ছেলেই যখন জানালো না, তখন তার বউয়ের থেকে আশা করি বা কি করে। আপনি কি বলছেন মা? আর আপনাকে তো জানালে আপনি বিয়েতে কি উপস্থিত থাকতে পারতেন না। আর অত রাতে আপনাকে জানিয়ে টেনশনে ফেলতে চাইনি। তাই বলে আমাকে রেখে এইভাবে বিয়ে করাবি? হঠাৎ বসার ঘরে চেঁচামেচির আওয়াজে আমি রুম থেকে বের হই। তখন আব্রাহামের দাদির সাথে কথা বলার পর আব্রাহাম সেখান থেকে চলে আসায় আমাকে রুমে পাঠিয়ে দেয় আমার শাশুড়ি। এরা কি নিয়ে চেঁচামেচি করছে বুঝতে পারছি না। আমি নতুন বউ, আমি তো আর এখানে সেখানে এখন যেতে পারবো না। এটা শ্বশুর বাড়ি। তাও রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করি। আরহাম অনেক রেগে আছে। রাগে তার মুখ হালকা লাল হয়ে আছে। আরহামের দাদি আর ফুপু অনেক রেগে রেগে আরহামের মায়ের সাথে কথা বলছে। আমি জানতাম এই বউ ভালো না। দেখছিস কেমনে আমার ছেলেকে নিজে বসে রাখছে, আবার নাতির দ্বারাও আমাকে আলাদা করার চেষ্টা করে। আমি আগেই বলেছিলাম মা, ভাবি আমাদের পছন্দ করে না, আমাদের দেখতে পারে না। দেখছো না কেমন করে আব্রাহামের বিয়ে একা একাই সেরে ফেলেছে, একটাবার জানায়নি। আহ, তোমরা থামবে? কি যাতা বলছো? হ্যাঁ, আমরা ঠিক বলছি। তোমার বউ আমাদের হিংসা করে, আমাদের সুখটা সহ্য হয় না। বেয়াদব মহিলা কোথাকার। ফুপু, মুখ সামলে কথা বলবেন। কার সম্বন্ধে কথা বলছেন ভেবে বলছেন তো? হুঙ্কার দিয়ে কথাটা বলে আরহাম। এদিকে আরহামের মা আয়েশা নিশ্চুপ দাঁড়িয়ে আছে। সবার সব কথা শুনে যাচ্ছে। তোর সাহস তো কম না মিমি। তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে অসম্মান করিস? হ্যাঁ, রাগে কণ্ঠে বলে ওঠে আরহামের বাবা আরিফ চৌধুরী। তোমার বাড়িতে আসছি বলে কথা শোনাচ্ছ? আরহামের দাদি বলে ওঠে। আমি আগেই বলছিলাম এই বউ আমার সংসার ভাঙবে। দেখ কেমন ভাই বোনের মধ্যে ঝগড়া লাগাই দিল। বলেই তিনি আহাজারি করতে শুরু করলেন। এদিকে আরহামের বড় ফুপু আর ছোট চাচা নির্বিকারভাবে সব পর্যবেক্ষণ করে যাচ্ছেন। এবার আরহামের বড় ফুপু তার মায়ের উদ্দেশ্যে বলে, আহ মা, থামো তো, কে আবল তাবল বকছো? আর ভাবি কেন ঝগড়া লাগাবে? এই পর্যন্ত ভাবি একটা কথা বলেনি, তোমরাই তাকে যা নয় তা বলেছ। তুই এভাবে আমারে বলতে পারলি? অবাক হয়ে কথাটা বলে দাদি। বুঝলাম, তুমি কেন মাথা ঘামাচ্ছ? আব্রাহাম যথেষ্ট বড় হয়েছে, ভালো মন্দ বিচার করতে সে জানে। সে কবে কাকে বিয়ে করবে সেটা তার ব্যাপার। তার বাবা মা তার জন্য মেয়ে পছন্দ করে দিয়ে দেয়। যেখানে আব্রাহাম এর কোনো আপত্তি নেই, এই বিয়েতে তোমরা কেন ঝামেলা করছো বলো তো? কিন্তু বড় আপা, কিন্তু কি? আমি তো বড় ভাইকে বলেইছিলাম আমার মেয়ে রাইমার সাথে আব্রাহামের বিয়ে দিতে চাই। আরহামের ফুপুর কথা শুনে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে আরহাম। সে এ ব্যাপারে জানতই না। বাড়ির পরিবেশটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেছে। এতক্ষণ এখানে এত হইচই, এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, এখন সব নিস্তব্ধ হয়ে আছে। পুরো বাড়িতে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আরহাম বলে, রাইমার সাথে আমার বিয়ের কথা আপনি বাবাকে বলেছেন, কিন্তু কেন? অবাক হয়ে প্রশ্ন করি। আমি ছোটবেলা থেকে আহিকে যেমন চোখে দেখি, এদেরও সেই চোখে দেখি। কোনোদিন রাইমাকে অন্য কোনো নজরে দেখিনি। সর্বদা ওকে বোন মনে করে আসছি। আরহামের বাবা বলে ওঠে, আমি নিজেদের মাঝে আত্মীয়তা করতে চাইনি, তাই আমি আব্রাহামের জন্য অন্য জায়গায় বিয়ে দিয়েছি। এ বিয়েতে সম্পূর্ণ মত ছিল আব্রাহামের, তাই এ ব্যাপারে কোনো কথা বলতে আমি চাই না। কেন কোনো কথা বলতে চাও না? ওই মেয়ের থেকে আমার মেয়ে কোন অংশে কম বলো তো? ওই মেয়ের থেকে আমার মেয়ে বেশি সুন্দর। তাহলে আরহাম এবার বলে ওঠে, আচ্ছা, বিয়েটা আমি করব, সংসারও আমি করব। আমি কাকে বিয়ে করব আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমার বউ অত সুন্দর না হলেও চলবে। আপনার চোখে ও সুন্দর না হতে পারে, কিন্তু আমার চোখে সুন্দর। আর আমি সবসময় রাইমাকে বোনের চোখে দেখেছি। আহি তেমন আমার বোন, তেমন রাইমাও। আর আমি কখনো রাইমাকে বিয়ে করতাম না। কথাটা বলেই আরহাম রুমের দিকে হাঁটা ধরে। রুমের সামনে এসে দেখে আরও রুমের সামনে দাঁড়িয়ে আছে। সে আরুকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ে। বিছানায় বসে মাথার চুল খামচে ধরে। তার রাগে ক্ষোভে তার ভেতরটা জ্বলে যাচ্ছে। তার সামনেই তার মাকে আজ কথা শোনালো, তাহলে তাদের আড়ালেই কত কথাই না শোনায়।
আমি তো এদের কথা শুনে এতটুকু বুঝতে পারছি, আমার আর আব্রাহামের বিয়ে হওয়ার পরই এদের যত সব সমস্যা। আমি রুমে ঢুকে দেখি আব্রাহাম রেগে বসে আছে। আমি রুমে যেতেই আমার দিকে তাকিয়ে বলে, দরজা লাগিয়ে দাও তো। আব্রাহামের কথা মতো দরজা লাগিয়ে দিলাম। আমার কাছে আসো তো। কেন? আসতে বলছি, আসো। ধীর পায়ে আব্রাহামের দিকে এগিয়ে যেতে লাগলাম। আসলাম। এবার আমার কথাটা শেষ করার আগে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার হঠাৎ জড়িয়ে ধরায় আমার হার্টবিট দ্রুত গতিতে চলছে। আমার নিঃশ্বাস আটকে আসছে। আমি ভাবতে পারিনি সে এভাবে জড়িয়ে ধরবে। আরুকে জড়িয়ে ধরতেই আমার হার্ট খুব দ্রুত গতিতে চলছে। কেমন যেন আমার বুকটা শীতল হয়ে গেল। আরুকে জড়িয়ে ধরা অবস্থায় আরুর কানে কানে আস্তে আস্তে করে বললাম, শুনেছি পুরুষের রাগ তার ব্যক্তিগত নারীকে জড়িয়ে ধরলে কমে, তাই এই ট্রিক্সটা আমিও ট্রাই করলাম। আমার কণ্ঠনালী কাঁপছে। শব্দরা কোন অজানায় হারিয়ে গেছে। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমার কেমন অস্বস্তি অনুভব হচ্ছে তা বোঝানো সম্ভব নয়। এই মেয়ে এমন করে নিঃশ্বাস নিচ্ছ কেন? আমি তো কিছুই করিনি এই পর্যন্ত। তুমি যদি চাও তাহলে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আব্রাহাম। তার কথা শুনে আমার শরীর কেঁপে ওঠে। আচমকা জড়িয়ে ধরায় কেমন যেন একটা লাগছিল। নিঃশ্বাস আটকে আসছিল। তাই আব্রাহাম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কি হলো, চুপ কেন? কিছু বলো। কি বলবো? আমি কি কিছু করব? কি মানে, কি করবেন? শুকনো ঢোক গিলে বললাম। আরু। আব্রাহামের মুখে আমার নাম শুনে বুকের ভেতর কেমন এক ভালো লাগা অনুভূতি হচ্ছে। এমন অনুভূতি কখনো আমার হয়নি। আমি বলে উঠলাম, বলেন। তুমি কিছু মনে করো না। কিছুক্ষণ আগে যা হলো আমার খুব কষ্ট হচ্ছিল জানো। আমি কোনোদিন দেখিনি আমার মা আমার ফুপুদের দেখে অসন্তোষ হন। আমি সব সময় দেখেছি আমার ফুপুরা আসলে আমার মা কত খুশি হয়। আমার মা এত কিছু করে তাদের জন্য, তারপরও আমার মাকে কটু কথা বলে। আমার জানো খুব কষ্ট হয়। আমার মা কোনো দিন মুখ ফুটে আমাদের এই ব্যাপারে কোনো দিন কিছু বলেনি। আমার একটা ব্যাপার খুব খারাপ লাগছে জানো। আমি আহি আর রাইমাকে সবসময় আমার নিজের বোন মেনেই আসছি। তাদের কখনো আলাদা করে দেখিনি। আমি নিজের বোন মেনেই ওর সাথে কথা বলতাম। আমি যাকে ছোট বোন মেনে আসছি তাকে কিভাবে বিয়ে করি? এদের বিবেক বুদ্ধি কি সত্যি লোপ পেয়েছে? আব্রাহামের কথা শুনে আমারও খারাপ লাগছে। তাদের কথা আমারও কানে আসছে। তাদের উচিত হয়নি এভাবে আম্মাকে কথা শোনানোর। আর আমার তো নিজের শখ থাকতেই পারে, তার ছেলেকে নিজের পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে করাতে। আমার কেমন যেন আপনার ওই ফুফুকে দেখে জল্লাদ রিনা খানের মতো লাগলো। আর কেমন চোখ বড় বড় করে কথা বলছিল। আরুর শেষের কথা শুনে আমার হাসি পায়। ঠোঁট চেপে হাসি আটকাতে চাইলাম কিন্তু পারলাম না। আরহাম হাসতে হাসতে বিছানায় বসে পড়ে। আরও দাঁড়িয়ে আরহামের হাসি দেখছে। খাবার টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছেন বাড়ির সবাই। সেখানে উপস্থিত সবাই। আরহাম চুপচাপ খাবার খাচ্ছে। আর এদিকে আরও এদিক ওদিক তাকিয়ে দেখছে। এতগুলো মানুষের সামনে খেতে তার অস্বস্তি হচ্ছে। সে ভাবছে, একটু আগে এরা ঝগড়া করলো, আবার একসাথে খেতে বসেছে। আর এই রিনা খানের মতো দেখতে এই ফুফু শাশুড়ি কেমন খাবারগুলো মুখে ফুসছে। আর দাদি শাশুড়ি কেমন করে যেন আমাকে দেখছে। এদের দিকে খেয়াল করতে আমার খাওয়া হয়ে উঠল না। আমার ভাবনার মাঝে শাশুড়ি মা আমার কাছে এসে বলেন, তোর কি এসব খাবার ভালো লাগছে না? অনেকক্ষণ ধরে দেখছি কিছুই খাচ্ছিস না। আসলে কি হয়েছে বল মা, তোর কি অন্য কিছু খেতে ইচ্ছে করছে? না, আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। তাহলে খাচ্ছিস না কেন? আমার কেমন আনইজি ফিল হচ্ছে, তাই খেতে পারছি না। আমার কথা শুনে শাশুড়ি মা আমার প্লেটটা তার হাতে নিয়ে আমাকে বলেন, উঠে আয় আমার সাথে। আমার কথা শুনে সবাই আমার দিকে তাকাচ্ছে। এতক্ষণ আমরা ফিসফিস করে কথা বলছিলাম, যা অন্য কেউ শুনতে পায়নি। আর আমার শেষের কথাটা একটু জোরে বলেই সবাই শুনতে পেয়ে তাকাচ্ছে। আব্রাহাম বলে ওঠে, কি হয়েছে মা? তুমি ওকে উঠে আসতে বলছো কেন? কিছু হয়নি, আরও সবার মাঝে খেতে পারছে না, তাই ওকে বলছি উঠে আসতে। ও বরং রুমে খাবে। আমার কথা শুনে আমার দাদি শাশুড়ি বলে ওঠে, ঢং দেখলে জান বাঁচে না, আর কত কি যে দেখা লাগবে। দাদি শাশুড়ির কথা শুনে আমার মুখ থেকে ফট করে কথা বের হয়ে যায়। তাহলে চোখ বন্ধ করে রাখেন, তাহলে ঢং দেখতে হবে না। আমার কথা শুনে খাবার টেবিলে দাদি শাশুড়ি আর জল্লাদ ফুপু ছাড়া সবাই হেসে উঠল। আমি আর আহি অনেকক্ষণ বসে থেকে গল্প করছিলাম। তখন খাবার টেবিলে দাদি শাশুড়িকে এই কথাটা বলার পর দাদি শাশুড়ি আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল। পারলে মনে হয় আমাকে কাছে চিবিয়ে খেত। তার দিকে খেয়াল না দিয়ে আম্মার সাথে রুমে এসে খাবার খাই। এরপর আহি রুমে এসে নক করে। আসবো ভাবি?
আসো। কি করছেন? আপনাকে কি বিরক্ত করলাম নাকি? রুমে প্রবেশ করতে করতে কথাটা বলে আহি। আরে বিরক্ত হব কেন? আসো। আমার এমনিতে একা একা বসে থাকতে ভালো লাগছে না। তাহলে তো ভালোই হলো। এখন আমরা দুজন গল্প করতে পারবো। হুম। তুমি খাবার টেবিলে যা বললে না, একদম ঠিক কথা বলেছো। বুড়ির খুব বদ। আরে এভাবে বলো না। ওনার বয়স হয়েছে, কখন কি বলছে ঠিক নাই। আমার ওভাবে বলা ঠিক হয়নি। আরে কিসের ঠিক হয়নি? একদম ঠিক হয়েছে। কুটনামি করার সময় তো ঠিকই পারে, আর কখন কি বলতে হয় তা জানে না। আচ্ছা তার কথা বাদ দাও। হুম। তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। তুমি? আমিও ফার্স্ট ইয়ারে। তাহলে তো ভালোই হলো, আমরা একসাথে কলেজে যেতে পারবো। হুম। কিন্তু আমি তো অন্য কলেজে পড়ি। তোমার সাথে কিভাবে? আমার কথা শেষ না হতেই আহি বলে ওঠে, আরে চিন্তা করো না, ভাইয়া কয়েকদিনের মধ্যে এখানে ভর্তি করিয়ে দিবে। তাহলে তো ভালোই হয়। হুম। দুজন মিলে একসাথে গল্প করছে বসে। গল্প করতে করতে তারা একসময় ঘুমিয়ে পড়ে বিছানায়। এদিকে খাবার খেয়ে আরহাম আর তার কাজিনগুলো সব বসার ঘরে বসে গল্প করছিল। বাড়ির বড়রা সবাই খেয়ে দুপুরে ভাত ঘুম দিচ্ছে। আরহামের ঘুম পাচ্ছে। বড়দিনে এই এক সমস্যা, দুপুরে খাবার পরে না ঘুমালে ভালোই লাগে না। অন্যদিন ভার্সিটিতে এই সময় ক্লাস থাকে, তখন অত সমস্যা হয় না, কিন্তু ছুটির দিনে না ঘুমালেই নয়। আড্ডা দিতে দিতে যখন ঘুমে চোখ ঢুলছে, তখন সে বলে ওঠে। এই তোরা থাক, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আরহামের কথা শুনে চাচাতো ভাই মাহিম বলে ওঠে। তো 10টার দিকে ঘুম থেকে উঠলি, এখন দুপুর 2:30 বাজে, এর মধ্যেই ঘুমে চোখ ঢুলছে। মাহিমের কথা শেষ হতেই আসিফ বলে ওঠে। ভাই আমার রাতে মনে হয় হাডুডু খেলছে, তাই ঘুম হয়নি, এখন ঘুমোতে চাইছে। আসিফের কথা শুনে সবাই হাসতে লাগে। এদিকে আরহাম দুম করে আসিফের পিঠে কিল মেরে বলে ওঠে। বিয়াদব, তোর আমি বড় ভাই, আমার সাথে ফাইজলামি হচ্ছে? আরে তুই তো আমার 1 মাসের বড়। 1 মাস হোক আর 1 বছর হোক, তোর আমি বড় ভাই, সম্মান দিয়ে কথা বল। ওকে, সম্মান বড় ভাই। আসিফের কথা শেষ হতেই সবাই হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছে, আর আরহাম রাগে গজগজ করতে করতে সেখান থেকে উঠে চলে যায়। রুমে প্রবেশ করতে আমার বুকের ভেতর প্রশান্তি তবে ভরে গেল। আরু আর আহি দুজনেই গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এদের দেখে আমার ঘুম পাচ্ছে, কিন্তু এদের জাগাতে ইচ্ছে করছে না। কিন্তু আমি ঘুমাবো কোথায়? রুমে চোখ বুলিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে অচেনা জায়গায় নিজেকে আবিষ্কার করে আমি অবাক। আমি এখন কোথায়? হঠাৎ মনে হলো, আরে কাল তো আমার বিয়ে হয়েছে, আর আমি এখন শ্বশুর বাড়িতে। রুমে দেয়াল ঘড়িতে দেখি 6টা বাজে। শুয়ে থেকে পাশে চোখ যেতেই দেখি আহি ঘুমাচ্ছে। কখন যে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ চোখ সোফায় যেতেই দেখি আব্রাহাম ঘুমিয়ে আছে। তার দিকে তাকাতে আমার বুকের ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতি দোল খেয়ে গেল। আমি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি আহি আর আব্রাহাম ঘুমিয়ে আছে। আমি আহির পাশে বসে ওকে আস্তে আস্তে ডাকি, আহি, এই আহি, ওঠো, আহি। আমার ডাক শুনে চোখ পিটপিট করে তাকালো, তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ে। তার এই কাণ্ডে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। আহিকে আর না ডেকে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই কারোর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। দেখে হাঁটতে পারো না নাকি চোখ নেই? নিচে পড়ে যাওয়ায় পায়ে অনেক ব্যথা পাই। ব্যথায় চোখে পানি জলজল করছে। পায়ে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি সকালের সেই মেয়েটা। তাকে বলে উঠি, আপনি দেখে চলতে পারেন না? এই, তোমার তো সাহস কম না আমার সাথে এভাবে কথা বলো? আপনি যেভাবে কথা বলছেন আমিও সেইভাবে কথা বলছি। আর আমি না হয় চোখে দেখতে পাই না, কিন্তু আপনি তো দেখতে পান, তাহলে ধাক্কা খেলেন কেন? আমার কথা শেষ হতেই রাইমা চেঁচিয়ে আবার আরহামকে ডাকতে থাকে। আব্রাহাম ভাইয়া, আব্রাহাম ভাইয়া। রাইমার চিৎকার শুনে সবাই ড্রয়িং রুমে জড়ো হয়। আরহামের ঘুম ভেঙে যায় রাইমার চিৎকার শুনে। সে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই রাইমা ন্যাকা কান্না জুড়ে দিয়ে বলে ওঠে। তোমার বউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার আমাকেই বলে আমি নাকি চোখে দেখতে পাই না। সে আমাকে যা নয় তাই বলে অপমান করলো। বলেই ন্যাকা কান্না জুড়ে দেয়। রাইমার কথা শুনে আরহামের মেজাজ গরম হয়ে যায়। সে আরুর দিকে তাকিয়ে বলে ওঠে। রাইমা যা বলছে তা কি সত্যি? আরহামের কথা শুনে আরও রাগে চোখে তাকায় আরহামের দিকে। আরুকে এভাবে তাকাতে দেখেই আরহাম কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। তাদের দিকে তাকাচ্ছে বাড়ির সবাই।
রাইমার মা তো আরুকে মনে হয় চোখ দিয়ে কাঁচা চিবিয়ে খাবে। বাড়ির এই অবস্থা দেখে আরহামের মা তড়িঘড়ি করে আরুর কাছে যায়। আরুর হাত ধরে বলে, কি হয়েছে? আরু ছলছল চোখে আরহামের মায়ের দিকে তাকিয়ে বলে। মা, আমি কিছু করিনি। এইবার রাইমার মা বলে, তুমি কিছু করনি, তা আমার মেয়ে কি মিথ্যা বলছে? তোমার তো সাহস কম না মেয়ে। আরহাম আরুর কাছে এসে আরুর হাত ধরে বলে। কি হয়েছে? তুমি আমাকে সত্যিটা বলো। আরু আরহামের দিকে তাকিয়ে বলে, আমি রুম থেকে বের হওয়ার সময় হঠাৎ করে তার সাথে ধাক্কা লেগে পড়ে যাই। সে আমাকে বলে আমি নাকি অন্ধ, আমি দেখতে পাই না, তাই তার সঙ্গে ধাক্কা লেগেছে। আমিও বলি আমার না হয় চোখ নেই, আমি অন্ধ। আপনার তো চোখ আছে, তো আপনি কেন দেখে চললেন না? আমার এই কথা শুনে তিনি আপনাকে ডাকতে শুরু করে। আমার কথা শেষ না হতে রাইমা বলে ওঠে, এই মেয়ে মিথ্যা কথা বলছে, আমি তাকে কিছুই বলিনি। আরহাম বলে, আরও কেন তোমার নামে মিথ্যা কথা বলবে? আরহামের কথা শুনে রাইমার মা বলে ওঠে। সেটা তোর বউকে জিজ্ঞাসা কর, আমার মেয়েকে কেন জিজ্ঞাসা করছিস? আরহাম বলে ওঠে। আপনার মেয়ের সঙ্গে যখন ঝামেলা লেগেছে, সে তো আপনার মেয়েকেই তো জিজ্ঞাসা করব। রাইমার মা বলে ওঠে। তোর বউয়ের কথা শুনে এখন কেমন মেয়ের সাথে এমন ব্যবহার করবি? আরহামের বাবা বলে ওঠে। আহ, কি বলছিস তোরা এসব? রাইমা, তোমার নামে মিথ্যে কথা বলে আরুর কি লাভ? হ্যাঁ, তার সাথে তো তোমার কোনো ঝামেলা নেই। আজ প্রথম তোমাদের দেখা না হলে তোমার নামে মিথ্যা কথা বলবে কেন? আরিফ হোসেনের প্রশ্নে রাইমা কিছুটা থতমত খেয়ে যায়। আরিফ হোসেনের প্রশ্নে সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। কোনো রকমে বলে ওঠে। আসলে মামা হয়েছে কি, আরহামের বড় ফুপু সিমি বলে ওঠে। কি হয়েছে না হয়েছে বাদ দাও, এই ব্যাপারে আর কথা বলার দরকার নেই। আর রাইমা, তোমাকে বলছি, সূত্রে যাও। আরু, তুমি তো পড়ে গিয়েছিলে, তোমার কি কোথাও লেগেছে? আরহামের ফুপুর কথা শুনে সবার দৃষ্টি আরুর দিকে। আরু বলে, উঠে একটু পায়ে লেগেছে। আমার কথাটা শোনা মাত্রই একটু দেখে চলবে না? দেখি কোথায় লেগেছে। বলে পাটা ধরে সামনে নিয়ে আসে। পায়ের পাতা ফুলে আছে। আরহাম আহির উদ্দেশ্যে বলে, আহি, আমার রুম থেকে ওষুধের বক্স নিয়ে আয়। আহি দৌড়ে গিয়ে রুম থেকে ওষুধের বক্স নিয়ে আসে। আহির হাত থেকে বক্স নিয়ে নিজে আরুর পায়ে ওষুধ লাগাতে লাগে। আরহামের দাদি বলে ওঠে। কত কি আর দেখা লাগবে আমারে? একটু কি লাগছে তাই এত ঢং? আহি তার দাদিকে বলে। সব বিষয়ে তোমার কথা না বললেই নয়। দেখছো তো ভাবির পায়ে লেগেছে, তারপরও এই কথা বলো কেন? আহির কথা শুনে তার দাদি রেগে যায়। রাগে গজগজ করতে করতে বলে, আমি কিভাবে কথা বলবো সেটাকে তোমার থেকে শোনা লাগবে? আজকালকার মায়া গো, কিছুই কন যাইব না। আহি বলে ওঠে। জানোই তো বলা যাবে না, তাহলে বলো কেন? রাইমা বলে ওঠে। আহি, তুই কিভাবে কথা বলছিস নানির সাথে? নানি তো কিছুই ভুল বলেনি। তোমরা থাকবে কি শুরু করছো? আর আহি, তুই আমার সাথে আয়। বলেই আরহাম আরুকে সবার সামনে কোলে তুলে রুমে নিয়ে চলে আসে। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, কেউ ভাবতেই পারিনি সবার সামনে এভাবে আরুকে আমি তুলে নিয়ে চলে আসব। ছোট ফুপু তো বলেই বসে। ছি, এখন আমাদের সামনে এভাবে করে তুলে নিয়ে যেতে লজ্জা লাগে না? আরহামের মা বলে ওঠে। সকাল থেকে দেখে যাচ্ছি তুমি আমার ছেলে আর ছেলের বউয়ের ভুল ধরে যাচ্ছ। কিছু বলছে না বলে এই ভেবো না যে আমি সবকিছু সহ্য করব। আমার ছেলের ব্যাপারে আর ছেলের বউয়ের ব্যাপারে আমি সহ্য করব না। আমার ছেলে কি এমন লজ্জার কাজ করেছে যে তুমি ওভাবে বলছো? তার বউ সে কোলে নিয়েছে, তাতে তোমার কি? বড় বৌমা, মুখ সামলে কথা বলো। রাগে গজগজ করে কথাটা বলে ওঠে দাদি। আরহামের মা বলে ওঠে। আমি কেন চুপ করব? না, আর কি মুখ সামলে কথা বলবো? আমি তো কোনো ভুল কথা বলছি না, আমি তো ঠিক কথাই বলেছি। আরও আব্রাহামের স্ত্রী, তাকেই তো কুলে নিয়েছে, অন্য কাউকে তো আর কুলে নেয়নি। সামান্য একটা ব্যাপারকে এভাবে সবাই বড় করছেন কেন? আরহামের বাবা বলে ওঠে। আচ্ছা মা, বলো তো তোমাদের সমস্যা কি? সকাল থেকে দেখে আসছি তোমরা কেমন কেমন করছো। আচ্ছা আমরা আমরা বাবা মা কি সন্তানের খারাপ চাইবো? আমাদের সবার পছন্দ হয়েছে দিদাই আরুকে আব্রাহামের বউ করে নিয়ে আসছি। যেখানে আব্রাহাম সংসার করবে, তার আরুকে পছন্দ হয়েছে, সেখানে তোমাদের তো কোনো সমস্যা থাকার কথা নয়। আর মা কোথায়? আর মা কোথায় কোথায় চিৎকার চেঁচামেচি শুরু করো না তো। দেখো, একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে, সেখানে আজ সকাল থেকে কখন পর্যন্ত তা কিছু ঘটলো তাতে আরুর ওপর বাজে একটা প্রভাব পড়বে।
আরহামের বাবার কথার সাথে আরহামের চাচা ফুফু তাল মিলিয়ে বলে ওঠে, কি বলেছো ভাইয়া? আর মিমি, আগে মা যা কিছু হয়েছে ভুলে যা। তুই যেটা চাইছিলি সেটা আর সম্ভব না, তাই সে জেদ ধরে আমাদের সম্পর্ক খারাপ করার কোনো মানেই হয় না। আরহাম আরুর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমি সরি, খুব সরি। আমি ভাবতে পারিনি আমার বাড়িতে এভাবে তোমাকে অপমান করবে। আমি সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি রাগ করো না প্লিজ। তুমি তো জানোই তোমার আমার বিয়ে হয়েছে, তাই দাদি ফুপু রাইমা রেগে আছে, তাই এমন বিহেভ করছে। আরহামের কথা শুনে আহি বলে ওঠে, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আল্লাহ তোমার ভালোটাই চায়, তাই রাইমার সাথে বিয়ে না হয়ে আরো ভাবির সাথে হয়েছে। আহির কথা শুনে আরো ফিক করে হেসে উঠল। আরুকে হাসতে দেখে আরহাম আর আহিও হাসতে লাগলো। এতক্ষণ মুখ ভার ছিল। আহির কথা শুনে তার মন কিছুটা ভালো হয়। আরহাম বলে ওঠে, আরু, বলেন। তুমি কি ওখানে, মানে তুমি এখন বর্তমান যে কলেজে পড়ো ওখানে পড়বা, নাকি আমি যে কলেজে পড়ছি সেই কলেজে পড়বা? আরহামের কথা শুনে বলে ওঠে আহি, ভাবি প্লিজ তুমি আমার সাথে এখানে ভর্তি হও, একসঙ্গে কলেজে যেতে পারবো। আরু বলে ওঠে। আচ্ছা ঠিক আছে, তাই হলো, তোমার কথাই রাখলাম। আরুর কথা শুনে আহি ইয়াহু বলে চিৎকার দিয়ে ওঠে। আরুর কথা শুনে আরহাম বলে ওঠে, আচ্ছা তাহলে কাল তো তোমাদের বাসায় যাব, তাহলে কালকে সব নিয়ে আসবো কাগজপত্র। আরু বলে ওঠে। আচ্ছা ঠিক আছে। রাতে খাবার খাওয়ার সময় আরুর খাবার নিয়ে আরহাম রুমে চলে আসেন। তখন বিছানায় শুয়ে আরু টিভি দেখছিল। আরহাম রুমে এসে আরুর উদ্দেশ্যে বলে, তুমি নিজের হাতে খাবা নাকি আমি খাইয়ে দিব? খাইয়ে দিলে তো ভালোই হয়। কথাটা বলেই যেই না শোয়া থেকে উঠে বসতে যাবে, রিমোটের সাথে পা বেঁধে আবার শুয়ে পড়ে। আরুর এ অবস্থা দেখে আরহাম বলে ওঠে, সাবধানে। এত চঞ্চল কেন তুমি? আস্তে আস্তে উঠলে তো আর এখন পায়ে ব্যথা পাইতা না। কথাটা বলে আরুর পাশে বসে আরুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখন রিমোটের সাথে পা বেঁধে চোখ বন্ধ করে শুয়ে আছে। বুঝতে পারছি ভালোই পায়ে লেগেছে। ঘুম থেকে উঠে আরু বিছানায় বসে আছে। একবার ওয়াশরুমের দরজার দিকে তাকাচ্ছে তো আরেকবার ফোনের দিকে। আরহাম ওয়াশরুমে আছে। এদিকে সকাল 9টা বেজে গেছে। এখনো সে ফ্রেশ হতে পারেনি। দরজায় নক করতে করতে আহি বলে, ভাবি, ও ভাবি, ঘুম ভাঙেনি নাকি ভাইয়া? আহির ডাক শুনে আরু যেই কথা বলতে যাবে তখন আরহাম ওয়াশরুম থেকে বের হয়ে আরুকে বলে, তুমি ফ্রেশ হও, আমি দরজা খুলছি। আরু আরহামের কথা শুনে ওয়াশরুমে যায়। এদিকে আরহাম দরজা খুলে দরজায় আহি ডেকে চলেছে তাদের। আরহামকে দরজা খুলতে দেখে একটা হাসি দিয়ে বলে, উঠেছো তাহলে? আমি তো ভাবছি ঘুম থেকে উঠোনি, তাই তোমাকে ডাকছিলাম। আহির কথা শুনে বললাম, যেই জোরে জোরে ডাকছিস তাতে না উঠে থাকা যায় নাকি? আরহামের কথা শুনে আহি বলে। ভাবি কোথায়? আহির কথা শুনে আরহাম বলে, কেন? বলো ভাবি কোথায়? তোর ভাবি ওয়াশরুমে। ও আচ্ছা। হুম। খাবার টেবিলে বসে সকালে নাস্তা করছে সবাই। এদিকে খেতে খেতে আরহামের বাবা বলে, আব্রাহাম, তোমরা তো আজ যাচ্ছ ওই বাড়িতে নাকি? হ্যাঁ, আরহাম সবার দিকে একবার তাকিয়ে বলে। যাব। আরহামের মা বলে, কখন যাবি? এখান থেকে 12টার দিকে বের হব। আরহামের কথা শুনে আহি বলে। ভাইয়া, ভাবি, আমিও যাব তোমাদের সাথে। আহির কথা শুনে আরহাম বলে, তুই তো যাবি। আরু বলে। তুমি গেলে ভালোই মজা হবে। আরুর কথা শুনে আহি মুচকি হাসে। আয়নার সামনে দাঁড়িয়ে আরু হিজাব পড়ছে। এদিকে আরহাম আরুকে দেখতে ব্যস্ত। আরু রেডি হয়ে আরহামকে বলে, আমি রেডি। আরহাম আরুর পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয়। কালো গাউনের সাথে কালো হিজাব পরেছে আরু। কালো ড্রেসে আরুকে অনেক সুন্দর লাগছে। আরহামকে এভাবে তাকাতে দেখে আরু কিছুটা লজ্জা পায়। আরু লজ্জামাখা মুখশ্রীতে টুপ করে একটা কিস করে আরহাম। হঠাৎ এভাবে কিস করায় আরু চমকে ওঠে। সবার থেকে বিদায় নিয়ে আরু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আরু আহি আব্রাহাম। ঘুম পাচ্ছে। সারা রাত ঘুমিয়ে তোমার ঘুম শেষ হচ্ছে না? আরহামের কথা শুনে আরু বলে। আরে আমার গাড়িতে উঠলে ঘুম আসে। আরুর কথা শুনে আরহাম বলে, ওকে, তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাও। আরহামের বলতে দেরি কিন্তু আরহামের কাঁধে আরুর মাথা রাখতে দেরি হয় না। 1.5 ঘন্টার জার্নি করে আরহামরা আরুর বাসায় পৌঁছায়। সারা রাস্তা আরু ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। আরুদের বাসায় এসে কলিং বেল বাজাতেই আরুর মা এসে দরজা খুলে দেয়। আরহাম আরুর মাকে চিনে, বিয়ের দিন পরিচয় হয় সবার সাথে। তাই আরুর মাকে দেখা মাত্রই আরহাম সালাম দেয়। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন?
আরহামের সালামের জবাবে আরুর মা বলে, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তোমরা ভেতরে আসো। বলেই তাদের ভেতরে নিয়ে যাওয়ার জন্য বলে। আরুর মেয়ের কথা শুনে সবাই ভেতরে প্রবেশ করে। ভেতরে যেতেই দেখে আরুর সব কাজিনরা বসে আছে। আরুকে দেখা মাত্রই আরুর চাচাতো বোন ছিমি দৌড়ে গিয়ে আরুকে আরে এতদিন পরে তোকে দেখে খুশিতে এত জোরে জড়িয়ে ধরেছিলাম। সিমির কথা শুনে সবাই হেসে দেয়। আরুর আম্মু সিমিকে বলে, সিমি, আহি তোর রুমে নিয়ে যা। অরু, তুমি আব্রাহামকে নিয়ে রুমে যাও। আরুর মায়ের কথা মতন আরু আর আরহাম রুমে চলে আসে ফ্রেশ হওয়ার জন্য। আরু রুমে এসে হিজাব খুলতে শুরু করে। আরহাম ওয়াশরুমে ঢোকে। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় শুয়ে পড়ে। আরু ফ্রেশ হয়ে বিছানায় বসতেই আরহাম বলে, আরু, বলেন। না থাক কিছু না। আরহামের কথা শুনে আরু ভুরু কুঁচকে বলে, এখনই তো ডাকলেন, ডেকে আবার বলছেন কিছু না। আরে বাদ দাও। কথাটা বলে উঠে দাঁড়াতেই সিমি এসে দরজায় নক করে। আরু, দুলাভাইকে নিয়ে আয়, বড় আম্মা ডাকছে। ওকে, তুই যা, আমরা আসছি। বলে রুম থেকে বের হয়ে খাবার টেবিলে বসে আরু। আরুর পিছে পিছে আরহামও বসে। আরু একপাশে আহি আর একপাশে আরহাম বসেছে। আরুর মা কাকে সবাই বেড়ে খাওয়াচ্ছে। এদিকে বেচারা আরহাম খেতে পারছে না, তাও দুই শাশুড়ি তার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। এদিকে আরহাম টেবিলের নিচ দিয়ে আরুর হাত ধরে। হাত ধরায় আরু আরহামের দিকে তাকায়। আরহাম চোখের ইশারায় বলে, খেতে পারছি না। আরুর মা আরহামকে খেতে না দেখে বলে, কি হলো বাবা, খাচ্ছ না কেন? তোমাকে একটু মাংস দিই? আরুর মেয়ের কথা শুনে বলে, না মা, আমি খেতে পারছি না, আমাকে আর খাবার দিয়েন না। আরহামের কথা শুনে আরুর মা বলে, আরে বাবা, লজ্জা পাচ্ছ কেন? এটা তোমারই বাড়ি, তুমি আস্তে আস্তে খাও। খাওয়া শেষে সবাই আরুর রুমে এসে আড্ডা দিচ্ছে। আরুর মা রুমে এসে বলে, তোমরা নিজেদের রুমে যাও, আব্রাহাম অরুর রেস্ট নিক। আরুর মা নিজের রুমে চলে গেল কথাটা বলে। এদিকে আরু তার বাবাকে বলে আজ রাজশাহীতে ভর্তি হবে, তাই কলেজ থেকে যেন টিসি এনে দেয়। আরু আহিকে বলে, আহি, এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না, কি যে বলো, এখানে আমার কেন অসুবিধা হবে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে বলিও। ওকে, তোমরা এখানে থাকো আর আমি সিমি, চলো আমরা আড্ডা দেই। ভাইয়া মনে হয় ঘুমাবেন। আচ্ছা চলো। বলেই আহি আর সিমি আরুর রুম থেকে বের হয়ে যায়। আরু রুমের দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। আরহামও শুয়ে আছে। আরহাম আরুকে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসে। আরু আরহামকে বলে, কি হয়েছে, এভাবে টানছেন কেন? বিয়ে করে কি কোলবালিশ নিয়ে ঘুমানোর জন্য কি বিয়ে করেছি? আরহামের কথা শুনে আরু মুচকি হাসি দিয়ে বলে, তো কি জন্য বিয়ে করেছেন? আরহাম আরুকে জড়িয়ে ধরে বলে, বউকে আদর করার জন্য। আরহামের কথা শুনে আরু আরহামের বুকে মুখ লুকিয়ে হাসে। এভাবে গল্প করতে করতে আরু আর আরহাম ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় ছোট বড় সবাই মিলে গল্প করে সময় পার করে। রাতে খাবার খেয়ে রুমে এসে ফ্রেশ হয়ে আরু আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আয়নায় তাকিয়ে দেখে আরহাম তাকিয়ে আছে তার দিকে। আরু আরহামকে বলে, কি হয়েছে আপনার? কাল থেকে খেয়াল করছি আপনি শুধু আমার দিকে তাকিয়ে থাকেন। আরুর কথা শুনে আরহাম বলে, এত সুন্দর বউ থাকলে তো তাকিয়ে থাকতেই হবে। আরহামের কথা শুনে আরু বলে, দুনিয়ার আর কোনো ছেলের মনে হয় সুন্দরী বউ নেই, শুধু আপনারই আছে। আরুর কথা শুনে আরহাম মুচকি হেসে আরুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, অবশ্যই আমার একার সুন্দরী বউ আছে। আরহাম আস্তে আস্তে আরুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাদের কি সামনে এগোনো উচিত? আরু বলে, আজ হলেও এগুতে হবে, কদিন পর হলেও এগুতে হবে। আরহাম বলে, তার মানে তোমার কোনো আপত্তি নেই? আরু মুচকি হেসে আরহামকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। নিজে আরহামকে জড়িয়ে ধরে বলল, না, আমার কোনো আপত্তি নেই। এরপর কি হলো বা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। সকাল 9টা বাজে, আরু এখনো ঘুমাচ্ছেন। আরহাম সে সকালে উঠে নামাজ পড়ে বাইরে হাঁটাহাঁটি করে এসে দেখে আরু এখনো ঘুমাচ্ছে। তাই আরুকে না ডেকে নিজেই তৈরি হয়ে ভার্সিটি চলে যায়। সেই দিনের পর আরুরা চলে আসে বাড়িতে। ও বাড়ি থেকে আসা 2 মাস হয়ে গেছে। আরহাম আরুকে আহির কলেজে ভর্তি করিয়ে দেয়। আরু আর আহি প্রতিদিন একসাথে কলেজে যাওয়া আসা করে। আরহাম রোজকার মতো নিজেও কর্মস্থলে চলে গেল। এদিকে আরু এখনো ঘুমাচ্ছে। প্রতিদিন একসাথে 2 জন ঘুম থেকে ওঠে। কিন্তু এই 2 দিন আরুর শরীর একটু খারাপ, তাই সে দেরি করে ঘুম থেকে ওঠে। সকাল থেকে বমি করতে করতে আরুর অবস্থা কাহিল। আরুর এই অবস্থা আরহাম জানে না।
আরহাম যখন নামাজ পড়ে হাঁটাহাঁটি করতে যায় তখন থেকে আরও বমি করে। আরহাম আসার কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়ে। সকাল 11টা বাজে। আজ আরও রুম থেকে বের হচ্ছে না দেখে আরহামের মা আরুর রুমে এসে দেখে আরু এখনো ঘুমোচ্ছে। তিনি আরুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আরু, কি হয়েছে মা? এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস? আরু পিটপিট করে চোখ মেলে তাকাতে দেখতে পায় আরহামের মা বলে, কি হয়েছে রে মা? আজ এত বেলা হয়ে গেল ঘুম থেকে উঠে না? শরীর খারাপ করছে নাকি? ঘুম জড়ানো কণ্ঠে বলে। জানি না মা, সকাল থেকে কেমন বমি হচ্ছে। আরুর কথা শুনে আরহামের মা কিছুটা চিন্তিত হয়ে বললেন, হঠাৎ করে এমন হচ্ছে নাকি অনেক দিন ধরে? আরু বলে। না, আজ সকালে হলো, আগে হয়নি। আরহামের মা বলে, এখন উঠে ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা নিয়ে আসি। কথাটা বলে আরহামের মা চলে গেল। আরও উঠে গোসল করে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে শুরু করে। হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে উঠল ও বিছানায় শুয়ে পড়ে। আরহামের মা রুমে নাস্তা নিয়ে এসে দেখে আরও চুল থেকে পানি পড়ছে, বিছানার এক পাশ ভিজে গেছে। আরুকে বলে, কি হয়েছে? চুল না মুছে কেন শুয়ে আছিস মা? আমার মাথা কেমন ঘোরাচ্ছে। আরহামের মায়ের কিছু মনে হতেই মুচকি হেসে আরুকে বলে, আরু, তোর কি এ মাসে পিরিয়ড হয়েছে? আরু আরহামের মায়ের কথা শুনে বলে, না, হয়নি। আরহামের মা বলে, কবে হবে? ডেট কি পার হয়েছে? না, আমার মনে নেই। আরহামের মা আরুর কথা শুনে বলে ওঠে, এখন নাস্তা কর, আমি আসছি। সন্ধ্যা 6টা বাজে। আরহাম ভার্সিটি থেকে এসে দেখে আরু এখনো ঘুমাচ্ছে। এতে সে কিছুটা চিন্তিত হয়। কি হলো মেয়েটার? চিন্তায় কপালে ভাঁজ পড়ে। আস্তে করে আরুর কাছে গিয়ে ওর কপালে হাত দিয়ে দেখে আরু জ্বরটা আর আসলো নাকি। না, এ সময় তো সে শুয়ে থাকে না। কপালে হাত রেখে বুঝতে পারে আরুর শরীর হালকা গরম হয়ে আছে। সে আরুকে না ডেকে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে একবার ফ্রেশ হয়ে বের হয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে সে খেয়াল করে আরো ধড়পড় করে উঠে বসে। সে আরুকে কিছু বলবে তার আগেই আরু উঠে ওয়াশরুমে গিয়ে বমি করে। আরহাম আরুর পেছনে গিয়ে ওয়াশরুমে যায়। আরুর বমি করতে করতে ক্লান্ত। আর সারাদিন বেচারা বমি করতে করতে শেষ। এদিকে আরহাম পেছন থেকে আরুকে জড়িয়ে ধরে রাখে, কারণ আরু দাঁড়িয়ে থাকতে পারছে না। আরহাম আরুর নাভির উপর চাপ দিয়ে ধরে রেখেছে, এতে আরুর বমি ভাবটা কিছুটা কমে যায়। আরু মুখে পানি দিয়ে তার পুরোটা শরীর আরহামের ওপর ছেড়ে দেয়। আরহাম আরুকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে ওয়াশরুম পরিষ্কার করে। রুমে ঢুকে বিছানায় শুয়ে থাকা আরুকে আরহাম তুলে বসায়। এদিকে সারাদিন বমি করায় আরুর শরীর নেতিয়ে পড়েছে। আরুর চোখগুলো কেমন ঢুকে গেছে, মুখটা শুকিয়ে গেছে। আরহাম আরুর 2 গালে হাত দিয়ে বলে ওঠে, কি হয়েছে জান তোমার? আরু ক্লান্ত হয়ে বলে, আমি জানি না, সকাল থেকে কেমন বমি হচ্ছে আর মাথা ঘোরাচ্ছে। আরহাম চিন্তিত হয়ে বলে, জান, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? আরহামের কথা শুনে আরু বলে। হুম। আরুর কথা শুনে আরহাম কিছুটা খুশি হয় আবার চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস। এর মধ্যে যদি আরু কনসিভ করে তাহলে তো সমস্যা, কারণ আরুর বয়সও কম। যদিও তাড়াহুড়া করে তাদের বিয়ে হয়েছে আর এর মধ্যে বেবি। না, আরহাম আর ভাবতে পারছে না। সে আরুকে রেখে ফার্মেসি থেকে প্রেগন্যান্সি কিট আনতে যায়। রাত 9টা বাজে। সবাই খাবার টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে। এদিকে আরও খাওয়া বাদ দিয়ে শুধু নাড়াচাড়া করছে খাবার। সবার খাওয়া হয়ে গেছে। আরহাম খেয়াল করে আরও খাচ্ছে না, তাই সে বলে, কি হলো, খাচ্ছ না কেন? আরও আরহামের দিকে অসহায় হয়ে তাকিয়ে বলল। আরে আমি খেলে শুধু বমি পাচ্ছে আর খাবার খেতে ইচ্ছে করছে না। আরহাম বলে, না খেলে তো হবে না জান, বেশি না, খাও, একটু খাও। না, আমি খাবো না। বাচ্চাদের মতন করে বলে আরহাম। ওকে, খেয়ে নাও এই খাবারগুলো, কিন্তু জুসটা তো খাও। ওইটা কিসের জুস? জুসের গ্লাসের দিকে ইশারা করে বলে, এটা বেলের জুস। এটা খেতে কেমন? তুমি খেয়ে দেখো কেমন খেতে। আরহামের কথা শুনে আরও বেলের জুসটা খেতে শুরু করে। জুসটা খেয়ে সে মজা পায়, তাই সে বলে আরহামকে, জুসটা অনেক মজার, আমার জন্য কাল আবার আনবে। আরুর কথা শুনে আরহাম মুচকে হেসে বলল, আচ্ছা আনবো। আচ্ছা আনবো। রাত 12টা বাজে। আরও আরহামের বুকে গুটিসুটি হয়ে শুয়ে আছে। আরও আস্তে আস্তে উঠে বসে। আরুকে উঠতে দেখে আরহাম বলে, কি হলো, উঠছো কেন? আরও ঠোঁট উল্টে বাচ্চাদের মতন করে বলে। আমার না। আরহাম বলে, কি আমার না বলো? আমার না তোমাকে। কি আমাকে বলো? আমার তোমার আদর খেতে ইচ্ছে করছে। কথাটা বলে আরও আরহামকে জড়িয়ে ধরে চুমু খায়। আরহামের কণ্ঠনালীতে তুমি না অসুস্থ, তাহলে এসব উদ্ভট কথা বলো কেন? আরও আরহামের বুক থেকে মাথা তুলে বলে, কোথাও কি লেখা আছে যে অসুস্থ অবস্থায় আদর করা যায় না? না, কোথাও লেখা নেই। কিন্তু আরহামের কথা শেষ হতে না হতেই আরও বলে, আমি কিছু জানি না, আমার এখন আদর চাই।
আরহাম আরুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে। জান, তুমি অসুস্থ, তোমার তো কষ্ট হবে। আরও আরহামকে শক্ত করে জড়িয়ে ধরে বলে। আমি সহ্য করতে পারবো। আরুর কথা শুনে আরহাম আরুকে ছেড়ে দিয়ে বলে। সত্যি তো? আরু মুচকে হেসে বলল। হুম। বাইরে কালঝড় উঠেছে, গাছপালা সবগুলো এদিক ওদিক হেলে পড়েছে। বাইরে প্রচন্ড জোরে বাতাস বইছে, আর এই বাতাসের জন্য জানালার থাই গ্লাসগুলোতে শব্দ হচ্ছে। চারিদিক থেকে দেয়ালের মধ্যেও ঝড় বইছে। এই ঝড়ে শুধু দুজন ব্যক্তি ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। দেখতে দেখতে কেটে যায় ৮ মাস। সময় যে কিভাবে কেটে গেল বোঝাই মুশকিল। সেদিন সকালে টেস্ট করে দেখে 2 দাগ উঠে গেছে, আর শিওর হওয়ার জন্য হসপিটালে টেস্ট করে দেখে আরও 7 সপ্তাহের অন্তঃসত্ত্বা। এদিকে 9.5 মাসের এত বড় পেট নিয়ে আরু আর রাইমার বিয়েতে উপস্থিত। সেদিনের ঘটনার পর রাইমা আর রাইমার মা বুঝতে পেরেছে তারা এমন করলে কাজের কাজ কিছুই হবে না, উল্টে তাদের ভাই বোনের সম্পর্ক নষ্ট হবে। তাই পুরনো সব বাদ দিয়ে নিজের জীবনে এগোতে থাকে। আজ রাইমার বিয়ে। বিয়েবাড়িতে সবাই ব্যস্ত, কেউ নতুন বরকে নিয়ে, আবার কেউ নতুন বউকে নিয়ে। এদিকে আরও একটা রুমে এসে শুয়ে আছে। তার আজকে ভালো লাগছে না কিছুই। তার পেটে আস্তে আস্তে ব্যথা শুরু হচ্ছে। বিয়েবাড়িতে সবাই ব্যস্ত, কাকে এ কথা জানাবে সে বুঝতে পারছে না। আস্তে আস্তে ব্যথা বাড়ছে। এদিকে আরও ব্যথায় ছটফট করছে। আরহাম একটা কাজের রুমে এসে দেখে আরও ব্যথায় ছটফট করছে। সে আরুকে জড়িয়ে ধরে বলে। কি হয়েছে জান, তুমি এমন করো কেন? কোথায় কষ্ট হচ্ছে বলো? আরু কোনো রকম বলে। আমার তলপেটে প্রচন্ড ব্যথা করছে। আরুর কথা শুনে আরহাম বুঝতে পারে আরুর প্রসব বেদনা উঠেছে। সে আরুকে কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ছোট বাচ্চার কান্নার আওয়াজে আরহামের বাড়ির সবাই আলহামদুলিল্লাহ বলে। ওটি থেকে নার্সের হাতে কাপড় মোড়ানো নরম তুলতুলে দেহটাকে দেখে আরহাম একটা হাসি দিয়ে বলে। মাশাল্লাহ, আমার রাজকন্যা, আমার জান্নাত, তোমাকে স্বাগতম। নার্সের হাত থেকে বাবুটা কোলে তুলে নিয়ে আরহাম আরুকে কেমন আছে জানতে চায়। নার্স থেকে জানি আরও ভালো আছে, আর নর্মাল ডেলিভারি হওয়াতে বিকালেই ছুটি দিয়ে দিবে। আরহাম বাবুকে কোলে নিয়ে আরুর কেবিনে ঢুকে দেখে শুয়ে আছে, হাতে ক্যানেলা লাগানো। আরহাম আরুর পাশে বসতেই আরও চোখ মেলে তাকালো। আরুকে তাকাতে দেখে আরহাম একটা প্রাপ্তির হাসি দিয়ে বলে। তুমি আমার জীবন আর বাবুটাকে দেখিয়ে বলে, এটা আমার জান্নাত। আরহামের কথা শুনে আরও হাসি দেয়। হঠাৎ আরহাম আরুর মেয়ে কান্না জুড়ে দেয়। তার কান্না দেখে আরু বলে। তুমি বাবুকে আমার কাছে দাও, ওর ক্ষুধা পেয়েছে, আমি ওকে খাওয়াবো। তুমি বাহিরে যাও। আরুর কথা শুনে আরহাম বলে। বাবু খাওয়াও, আমি কেন বাইরে যাব? আরহামের দিকে তাকিয়ে আরু বলে। আমার লজ্জা করছে তোমার সামনে খাওয়াতে। আরুর কথা শুনে আরহাম মুচকি হেসে বলল। তোমার এমন কিছু কি আছে তা আমি দেখিনি। আরহামের কথা শুনে আরু লজ্জা পেয়ে বলল। অসভ্য। আরহাম আরুকে বলে। আমি অসভ্য না হলে আজ আমরা মা বাবা হতে পারতাম না। কথাটা বলে আরু আর আরহামকে একসাথে হেসে দেয়। তার হাসি দেখে ছোট বাবু কি বুঝলো কে জানি, সেও তার বাবা মায়ের সাথে হেসে দেয়। আয়রার জন্মের প্রায় 5 মাস পর। সময় দ্রুত কেটে যাচ্ছে। দেখতে দেখতে আয়রার বয়স 5 মাস হয়ে গেছে। সে এখন সবাইকে চিনতে পারে। বিশেষ করে আব্রাহামের কণ্ঠ শুনলেই হাত পা ছুটতে শুরু করে। সকালবেলা আরু আয়রাকে কোলে নিয়ে বারান্দায় বসে আছে। ছোট্ট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখার চেষ্টা করছে। এমন সময় আব্রাহাম অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিচে নামল। আমার রাজকন্যা কোথায়? বাবার কণ্ঠ শুনে আয়রা খিলখিল করে হেসে ওঠে। দেখেছেন, আমি সারাদিন কোলে নিয়ে থাকি, আর আপনার গলা শুনলেই হাসি। কারণ ও জানে আমি ওর হিরো। অনেক বড় হিরো। আব্রাহাম এগিয়ে এসে মেয়ের কপালে চুমু খায়। ঠিক তখনই আয়রা হঠাৎ করে আব্রাহামের শার্ট ভিজিয়ে দেয়। আহি পাশ থেকে দেখে হেসে গড়াগড়ি খেতে থাকে। ভাইয়া, তোমার হিরোইন তোমাকে উপহার দিল। সবাই হেসে ওঠে। সন্ধ্যায় অফিস থেকে ফিরে আব্রাহাম দেখে আয়রা হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। আরু, দেখো ও পারবে। দুজনেই মেঝেতে বসে উৎসাহ দিতে থাকে। কিছুক্ষণ পর ছোট্ট আয়রা সত্যি সত্যি 1 হাত 2 হাত এগিয়ে যায়। আরু আনন্দে কেঁদে ফেলে। আল্লাহ, আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে। আব্রাহাম মুচকি হেসে বলে। আজকে একটা ভিডিও করে রাখি, বড় হলে দেখাবো। সেই রাতে সবাই একসাথে বসে আয়রার ভিডিও দেখে। বাড়িটা হাসি আনন্দে ভরে ওঠে। আয়রার প্রথম জন্মদিন। দেখতে দেখতে 1 বছর কেটে গেছে। আজ আয়রার প্রথম জন্মদিন। সকালে ঘুম থেকে উঠে আরও অবাক হয়ে যায়। পুরো ঘর রঙিন বেলুনে সাজানো। দেয়ালে বড় করে লেখা
হ্যাপি বার্থডে আয়রা। এগুলো কে করেছে? পেছন থেকে আব্রাহাম এসে বলে, আমি, আহি আর মা মিলে। আপনি রাতে ঘুমাননি নাকি? আমার মেয়ের প্রথম জন্মদিন, ঘুমানোর সময় আছে? দুপুরের পর আত্মীয় স্বজন আসতে শুরু করে। রাইমা তার স্বামীকে নিয়ে আসে, সিমিও আসে। সবাই মিলে আয়রাকে নিয়ে ছবি তুলতে ব্যস্ত। এদিকে ছোট্ট আয়রা নতুন জামা পরে সবার কোলে ঘুরছে। কেক কাটার সময় সবাই একসাথে দাঁড়ায়। আব্রাহাম আয়রাকে কোলে নিয়ে ছুরি ধরে। আরু পাশে দাঁড়িয়ে কেক কাটতেই সবাই হাততালি দেয়। হঠাৎ আয়রা কেকে হাত ডুবিয়ে নিজের মুখে মাখিয়ে ফেলে। পুরো হল রুম হাসিতে ফেটে পড়ে। সন্ধ্যার পর অতিথিরা একে একে চলে যায়। রাত গভীর হলে বারান্দায় দাঁড়িয়ে থাকে আরু। চাঁদের আলোয় চারিদিক ছড়িয়ে পড়েছে। আব্রাহাম এসে তার পাশে দাঁড়ায়। কি ভাবছো? ভাবছি 1 বছর আগে এই সময় আমি হাসপাতালে ছিলাম। আর আমি ভয়ে অস্থির ছিলাম। এখন এখন মনে হয় আল্লাহ আমাদের প্রতি অনেক বেশি দয়ালু ছিলেন। আরও মুচকি হেসে আব্রাহামের কাঁধে মাথা রাখে। ঘরের ভেতরে আয়রা ঘুমোচ্ছে। তার ছোট্ট বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে। আরও তাকিয়ে থাকে। জানেন, কি? আমি যদি আবার নতুন করে জীবন শুরু করতাম, তবু আপনাকেই বেছে নিতাম। আব্রাহাম কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে আরুর হাতটা ধরে বলে, আমিও। দূরে মসজিদ থেকে এশার আজান ভেসে আসে। আর ঘরের ভেতরে শান্তিতে ঘুমিয়ে থাকে তাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর উপহার আয়রা। আয়রার প্রথম জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়েছে কয়েকদিন আগে। বাড়ির সবাই এখনো সেই দিনের গল্প করছে। কে কি উপহার দিয়েছে, আয়রা কিভাবে কেক মেখে ফেলেছিল, এইসব নিয়েই হাসাহাসি চলছে। রাত 10:30। সবাই ঘুমিয়ে পড়েছে। আরও বিছানায় বসে আয়রা ছোট্ট ছোট্ট জামাগুলো গুছিয়ে রাখছে। আয়রা পাশেই ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যেও ছোট্ট হাত দুটো নাড়াচ্ছে। ঠিক তখনই আব্রাহাম রুমে ঢুকলো। এখনো ঘুমাওনি? না, জামাগুলো গোছাচ্ছি। কালও গোছাতে পারতে। কাল আবার অন্য কাজ থাকবে। আব্রাহাম কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বিছানায় বসে পড়ল। আরও খেয়াল করলো লোকটা কেমন যেন তাকিয়ে আছে। কি হয়েছে? কিছু না। এই কিছু না কথাটার মানে আমি খুব ভালো জানি। তাই নাকি? হুম। আরও কাজ করতে থাকে। হঠাৎ আব্রাহাম তার হাত থেকে জামাগুলো নিয়ে পাশে রেখে দিল। আরে, এগুলো সরালেন কেন? কারণ আমি আমার বউয়ের সাথে কথা বলতে চাই। সারাদিন তো কত কথা বলেন। না, সারাদিন তুমি আয়রার সাথে কথা বলো, আমার সাথে না। আরও হেসে ফেলল। আপনার হিংসা হচ্ছে? নিজের মেয়ের সাথে হিংসা? হ্যাঁ, আগে তুমি শুধু আমার ছিলে, এখন অর্ধেক সময় ওর। আরুর হাসি আরও বেড়ে যায়। আহারে, আমার বাচ্চাটা কষ্ট পেয়েছে। আমি বাচ্চা? অবশ্যই। কথাটা বলে আরু আব্রাহামের নাক টেনে দেয়। আব্রাহাম ভান করে রাগী মুখে বলে, ঠিক আছে, আজ থেকে তোমার সাথে কথা বলবো না। আচ্ছা। আচ্ছা মানে? না বললে বলবেন না? এবার আব্রাহাম সত্যিই অবাক হয়ে যায়। এত সহজে মেনে নিলে? হুম। পরের মুহূর্তেই আরও নিজের হাসি চাপাতে না পেরে হেসে ওঠে। আব্রাহাম বুঝতে পারে তাকে নিয়ে মজা করা হচ্ছে। সে আরুকে টেনে নিজের কাছে নিয়ে আসে। এই ছাড়ুন। না। আয়রা জেগে যাবে। জাগবে না। দুজনের খুনসুটিতে পুরো রুমটা যেন উষ্ণ হয়ে ওঠে। পরের দিন সকাল। আব্রাহাম ঘুম থেকে উঠে দেখে আয়রা তার বুকের উপর উঠে বসে আছে। ছোট্ট মেয়েটা 2 হাত দিয়ে বাবার গাল চেপে ধরেছে। আব্রাহাম চোখ খুলতেই আয়রা খিলখিল করে হাসে। ও আমার রাজকন্যা। পাশে শুয়ে থাকা আরু চোখ খুলে দৃশ্যটা দেখে মুচকি হাসল। প্রতিদিন একই ঘটনা। কারণ ও আমাকে ভালোবাসে। আমাকেও ভালোবাসে। না, আমাকে বেশি। কে বলেছে? আমি বলেছি। দুজনের তর্ক দেখে আয়রাও হাসতে থাকে। দুপুরবেলা বাড়ির সবাই নিচে বসে গল্প করছে। আয়রা হামাগুড়ি দিয়ে এদিক ওদিক ঘুরছে। হঠাৎ সে আব্রাহামের জুতোর দিকে এগিয়ে যায়। আব্রাহাম দ্রুত তাকে তুলে নেয়। না না, এটা খাওয়ার জিনিস না। আহি পাশ থেকে বলে, ভাইয়া তুমি না একদম ওভার প্রোটেক্টিভ বাবা। অবশ্যই। একটু পর দেখবো বাতাস ওর গায়ে লাগতে দিচ্ছ না। সবাই হেসে ওঠে। সন্ধ্যায় ছাদে উঠেছে আরু। আকাশে হালকা বাতাস। অনেকদিন পর একটু একা সময় পেয়েছে। ঠিক তখনই আব্রাহাম এসে পাশে দাঁড়ায়। আপনি এখানে? কেন আসতে পারি না? পারতেই পারেন। কিছুক্ষণ দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকে। দূরে সূর্য ডুবে যাচ্ছে। আব্রাহাম হঠাৎ বলে,
একটা কথা বলি, বলুন। তুমি আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছো। মিথ্যা। সত্যি। মেয়ের মা হওয়ার পর কেউ সুন্দর হয় নাকি? হয়। আব্রাহামের চোখে এক ধরনের আন্তরিকতা ছিল। আরও কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে বলে, আপনি জানেন, আমি মাঝে মাঝে ভয় পাই, কিসের? যদি কখনো এই সুখ হারিয়ে যায়। আব্রাহাম সঙ্গে সঙ্গে তার হাত ধরে। হারাবে না। যদি হারাই? তাহলে আবার নতুন করে গড়ে তুলবো। কথাটা শুনে আরুর বুকটা কেমন উষ্ণ হয়ে ওঠে। সেই রাতে বৃষ্টি নামল। জানালার কাছে টুপটাপ শব্দ। আয়রা অনেক কষ্টে ঘুমিয়েছে। আরও বিছানায় শুয়ে আছে। আব্রাহাম বই পড়ছিল। আরু হঠাৎ বলে, একটা কথা জিজ্ঞেস করি? করো। আমি যদি বুড়ি হয়ে যাই, তারপর? তখনও কি এভাবে ভালোবাসবেন? না। আরু সঙ্গে সঙ্গে উঠে বসে। কি? তখন আরো বেশি ভালোবাসবো। কথাটা বলেই আব্রাহাম হাসল। আরু বালিশ ছুঁড়ে মারে। আব্রাহাম বালিশটা ধরে ফেলে। আক্রমণ? অবশ্যই। শুরু হয়ে যায় তাদের বালিশ যুদ্ধ। কিন্তু কয়েক সেকেন্ড পরেই দুজনের হাসির শব্দে রুম ভরে যায়। ঠিক তখনই আয়রা একটু নড়ে ওঠে। দুজনেই সঙ্গে সঙ্গে চুপ। তারপর আবার একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। কয়েকদিন পর শুক্রবার, আব্রাহামের ছুটি। আজ সে কোথাও যাবে না, সারাদিন বাসায় থাকবে। সকালে নাস্তার পর আয়রাকে নিয়ে বসে আছে। ছোট্ট মেয়েটা বাবার আঙুল ধরে খেলছে। আব্রাহাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরও রান্নাঘর থেকে এসে দৃশ্যটা দেখে থেমে যায়। এই মানুষটাকে সে প্রথম দিকে কত ভুল বুঝেছিল। আজ সেই মানুষটা তাদের ছোট্ট পৃথিবীর কেন্দ্রবিন্দু। আব্রাহাম খেয়াল করে আরও তাকিয়ে আছে। কি দেখছো? কিছু না। মিথ্যা। আচ্ছা, দেখছিলাম একজন মানুষ কিভাবে এত ভালো বাবা হতে পারে। আব্রাহাম মুচকি হাসে। কারণ আমি একজন ভালো মায়ের স্বামী। আরুর মুখ লাল হয়ে যায়। রাত, সবাই ঘুমিয়ে গেছে। আয়রা মাঝখানে ঘুমোচ্ছে। এক পাশে আরু, অন্য পাশে আব্রাহাম। আব্রাহাম নিচু গলায় বলে, জান, হুম। জীবনটা সুন্দর না? অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুজনে কিছুক্ষণ নিজেদের ছোট্ট মেয়ের দিকে তাকিয়ে থাকে। এই ছোট্ট মানুষটা তাদের জীবনটাকে কতটা বদলে দিয়েছে। একসময় তারা শুধু স্বামী স্ত্রী ছিল, এখন তারা মা বাবা। দায়িত্ব বেড়েছে, কিন্তু ভালোবাসাও যেন আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। বাইরে রাত গভীর হয়। জানালার ওপাশে চাঁদের আলো। ভেতরে শান্ত একটা ঘর। ঘুমিয়ে আছে তাদের রাজকন্যা, আর তাকে ঘিরে জেগে আছে দুইটা ভালোবাসার হৃদয়। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। জানালার পাশে চাঁদের আলো ধীরে ধীরে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ছে। ঘরের ভেতরে নীরবতা। শুধু মাঝে মধ্যে আয়রা ছোট্ট ছোট্ট শ্বাসশব্দ শোনা যায়। আরও পাশ ফিরে আব্রাহামের দিকে তাকায়। আপনি এখনো জেগে আছেন? হুম। ঘুম আসছে না? আসছে, কিন্তু যেতে ইচ্ছে করছে না। আরও একটু হাসে। কেন? কারণ যদি চোখ বন্ধ করি এই মুহূর্তটা হারিয়ে যাবে। কথাটা শুনে আরও চুপ হয়ে যায়। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আব্রাহামের হাতটা ধরে। এই মুহূর্ত তো হারাবে না, এটা তো আমাদের ভেতরে থাকবে। জানো আরু, আমি অনেক কিছু পেয়েছি জীবনে, কিন্তু শান্তি পাইনি। আরও তার দিকে তাকিয়ে থাকে। তারপর তুমি এলে, তারপর আমাদের আয়রা। তখন বুঝলাম শান্তি কোথায় থাকে। আরও ধীরে ধীরে আব্রাহামের বুকে মাথা রাখে। আমরা তো সব সময় একসাথে আছি। কিন্তু মাঝে মাঝে মনে হয় যদি এই সব একদিন হারিয়ে যায়। আরও সঙ্গে সঙ্গে মাথা তুলে বলে, আবার সেই কথা? না, ভয় না, ভালোবাসা। আরও মুচকি হেসে আব্রাহামের কপালে আঙুল ছোঁয়ায়। ভালোবাসা হারায় না, মানুষ হারায়। আব্রাহাম কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর হালকা স্বরে বলে, তাহলে তুমি কখনো হারাবে না তো? আরও হেসে ওঠে। আমি তো আপনার জীবনের অংশ হয়ে গেছি। না, তুমি আমার জীবন না, তুমি আমার জীবনটা। কথাটা শুনে আরুর চোখ ভিজে ওঠে। সে কিছু বলতে পারে না, শুধু শক্ত করে জড়িয়ে ধরে। পরের দিন সকালে সূর্যের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছে। আয়রা ঘুম থেকে উঠে বাবার বুকে উঠে বসে আছে। আব্রাহাম চোখ খুলে মেয়েকে দেখে হেসে ফেলে। গুড মর্নিং জান্নাত। আয়রা বাবার গালে হাত রেখে হাসে। আরও রান্নাঘর থেকে এসে দেখে এই দৃশ্য। আবার শুরু হয়ে গেছে? কি? প্রতিদিন সকালে জান্নাত নাটক। এটা নাটক না, সত্যি। আরও হাসতে হাসতে বলে, ঠিক আছে, ঠিক আছে। কিছুক্ষণ পর তিনজন মিলে নাস্তা করছে। আয়রা ছোট্ট ছোট্ট হাতে
রুটি ধরার চেষ্টা করছে। আব্রাহাম তাকে সাহায্য করছে। আরও চুপচাপ তাকিয়ে আছে। কি দেখছো আবার? ভাবছি কি? আমাদের জীবনটা আগে কতটা শূন্য ছিল। আব্রাহাম থেমে যায়। আর এখন? এখন এখন তো পুরোপুরি পূর্ণ। আয়রা হঠাৎ হাসতে হাসতে রুটি ফেলে দেয়। সবাই হেসে ওঠে। ঠিক সেই মুহূর্তে যেন পুরো পৃথিবীটা তাদের ছোট্ট টেবিলে এসে থেমে যায়। দুপুরে আয়রাকে নিয়ে সবাই ছাদে ওঠে। ছোট্ট মেয়েটা পাখি দেখে হাততালি দিচ্ছে। আহি বলে, ভাইয়া দেখো তোমার মেয়ে কত দুষ্টু হয়ে যাচ্ছে। দুষ্ট না, প্রাণবন্ত। একই কথা দুইভাবে বললেন। আমার মতোই তো হয়েছে। সবাই হেসে দেয়। সন্ধ্যায় আব্রাহাম আরও একসাথে বসে আছে। আয়রা ঘুমিয়ে গিয়েছে। ঘরের আলো মৃদু। আব্রাহাম হঠাৎ বলে, জানো আরো, হুম? আমি একটা জিনিস শিখেছি। কি? সুখ বড় কিছু না। আরও তার দিকে তাকায়। সুখ হলো পাশে থাকা মানুষটা যদি হাতটা ছেড়ে না দেয়। আরও ধীরে ধীরে হাতটা শক্ত করে ধরে। তাহলে আমাদের সুখ কখনো শেষ হবে না। ইনশাল্লাহ। রাত 12টা। আয়রা শান্তভাবে ঘুমোচ্ছে। আরও জানালার পাশে দাঁড়িয়ে। আব্রাহাম পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে। আবার? আবার? আরও হালকা হেসে মাথা রাখে। বাইরে বাতাস বইছে। ভেতরে ভালোবাসা। কোনো বড় স্বপ্ন নয়, কোনো আকাশ ছোঁয়ার গল্প নয়, শুধু একটা ছোট্ট পরিবার যেখানে আছে বিশ্বাস, হাসি আর একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকা। আব্রাহাম নিচু গলায় বলে, ধন্যবাদ। কিসের জন্য? আমার জীবনটাকে জীবন বানানোর জন্য। আরও কিছু বলে না, শুধু তার হাতটা শক্ত করে ধরে রাখে। জানালার বাইরে চাঁদ ধীরে ধীরে উঁচুতে উঠছে। ভেতরে ঘুমিয়ে আছে আয়রা, আর তার পাশে জেগে আছে দুইটা হৃদয়, যারা একে অপরকে ছাড়া কিছুই কল্পনা করতে পারে না। এভাবেই তাদের ছোট্ট পৃথিবীটা ভালোবাসায় ভরে থাকে। সমাপ্ত।